হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদেরকে আমি ক্লাস 8 এর ভূগোলের চাপ বলয় ও বায়ু প্রবাহ চ্যাপ্টারের পার্ট 2 অর্থাৎ নিয়ত বায়ু প্রবাহ থেকে আজকে তোমাদেরকে আমি পড়াবো। এর আগে তোমাদেরকে আমি এর আগে পর্যন্ত পড়িয়েছিলাম, অর্থাৎ 22 ব্যালেট সূত্র পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে তোমাদেরকে পার্ট 2 অর্থাৎ নিয়ত বায়ু প্রবাহ থেকে পড়াবো। ঠিক আছে, তো ভালো করে প্রত্যেকে দেখে নাও এবং বুঝে নাও কোন কোন জায়গাগুলো ভালো করে পড়বে। ওকে, প্রত্যেকে আমার পড়ানোর পাশাপাশি নিজেদের টেক্সটবুক খুলে বসো, টেক্সটবুক থেকে দেখে নাও কি কি ভালো করে পড়তে হবে। প্রথমেই আসছি নিয়ত বায়ু প্রবাহ। বলছে সারা বছর ধরে নিয়মিতভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে একই দিকে প্রায় একই গতিবেগে প্রবাহিত বায়ু হলো নিয়ত বায়ু। তাহলে সংজ্ঞা আসতে পারে নিয়ত বায়ু কাকে বলে, করবে। নিয়ত বায়ু কপকার, 3 প্রকার: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। তো আয়ন বায়ু কাকে বলে, বলছে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে প্রায় নিয়মিতভাবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকেই বলা হয় আয়ন বায়ু। বোঝা গেল? তো আয়ন বায়ুটা বুঝতে পারলে এই দুই অঞ্চল থেকে কিন্তু এটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ থেকে মকরীয় উচ্চচাপ বলয়, এই দুই বলয় থেকে সারা বছর প্রায় নিয়মিতভাবেই নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে কিন্তু এই বায়ুটা কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। একে বলা হচ্ছে আয়ন বায়ু। দেখো ছবিতে লেখাও রয়েছে এগুলো আয়ন বায়ু। ওকে, এটা পড়বে, এখানে এটুকুই পড়ো তাহলেই হবে। ঠিক আছে, আর এই আয়ন বায়ুটা কিভাবে প্রবাহিত হচ্ছে সেটা তার পরে দেওয়া আছে, ডান দিকে বেঁকে এবং বাঁ দিকে বেঁকে কিভাবে প্রবাহিত হচ্ছে সেটা তার নিচে দেওয়া আছে, এটা রিডিং পড়ে নেবে একবার। ওকে, তো মেনলি এখানে পড়তে হবে নিয়ত বায়ু কাকে বলে, নিয়ত বায়ু কপকার এবং আয়ন বায়ু কাকে বলে। হলো, ঠিক তার পরের পাতা চলে এসো। দেখো ডান দিকে কোনো একটা বক্সের মধ্যে লেখা রয়েছে আয়ন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু কেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। এই প্রশ্নটা পরীক্ষাতে আসবেই, মনে করো এসেই গেছে, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার কথা বলছি। বলছে আয়ন বায়ুর ইংরেজি নাম ট্রেড উইন্ড, যার আক্ষরিক অর্থ হলো বাণিজ্য বায়ু। আগেকার দিনে পালতোলা জাহাজ এই বায়ু দ্বারাই নির্দিষ্ট গতিপথে বাণিজ্য সামগ্রী নিয়ে চলাচল করত। বোঝা গেল লাইনগুলো? তাই এই বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু। ওকে, অর্থাৎ এই বায়ুর দ্বারাই কিন্তু বাণিজ্যটা সম্পন্ন হতো। পালতোলা জাহাজগুলো এই বায়ুর দ্বারাই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতো। বাণিজ্য করার জিনিসপত্রগুলো এই জাহাজে করে, এই বায়ুর দ্বারাই জাহাজে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো। সুতরাং সেই জন্য আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু। বোঝাতে পারছি? করবে। তার ঠিক পাশে দেখো রয়েছে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকের পশ্চিম দিকে পৃথিবী অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে কেন। অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি কেন সৃষ্টি হয়েছে, ওই জায়গাটাই বা কেন হয়েছে, তার উত্তর তো দেখতেই পাচ্ছ, পুরোটাই রয়েছে। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, বইটা এতটাই দাগানো কারণ বইটা পুরনো বই, আমার কাছে তো নতুন বই নেই, নতুন বই থাকবে তোমাদের কাছে, তাই দাগানোটা নিয়ে কোনো ম্যাটার নয়। তোমরা শুধুমাত্র পড়া কোনগুলো পরীক্ষাতে আসে, কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে সেটা তোমাদের দেখার কাজ, সেটা ভালো করে দেখে নাও। ঠিক আছে, আর কোনো রকম কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে সেটা কমেন্টে জানাও। ঠিক আছে, তো দেখো দুই গোলার্ধে ক্রান্তীয় অঞ্চলের কম উষ্ণ স্থান থেকে তুলনায় বেশি উষ্ণ নিরক্ষীয় অঞ্চলের দিকে আয়ন বায়ু প্রবাহিত হওয়ায় এর উষ্ণতা বেড়ে যায়, জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বাড়ে। ফলে এই বায়ু মহাদেশের পূর্ব উপকূলে বৃষ্টিপাত ঘটালেও পশ্চিমাংশে একেবারেই বৃষ্টিপাত হয় না। বুঝতে পারছো? এই কারণে মহাদেশের পশ্চিমাংশে অধিকাংশ উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে, যেমন আফ্রিকার সাহারা, আফ্রিকার কালাহারি। উত্তর গোলার্ধে রয়েছে সাহারা আর দক্ষিণ গোলার্ধে রয়েছে কালাহারি। খুব সহজ সরল ভাষায় লিখবে। ঠিক আছে, যতটা বুঝতে পারছো সেটাকে নিজের ভাষায় লিখে দাও, বইয়ের মতো এত কঠিন ভাষায় লেখার দরকার নেই। সহজ সরল ভাষায় নিজের মতো করে অ্যান্সার লেখো, সেটাই হবে তোমার সব থেকে বেস্ট অ্যান্সার, আর সেটা দিয়ে নম্বর তুমি বেশি পাবে। ঠিক আছে, তাই আমি যেগুলো বলছি ভালো করে নোট করে রাখো। তারপর দেখো নিচে রয়েছে ITCZ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে করো এটা এসে গেছে শর্ট কোয়েশ্চেনে। ITCZ কি অথবা এর পুরো নাম কি? ইন্ট্রাট্রপিক্যাল কনভার্জেন্স জোন, মনে রাখবে, কনভার্জেন্স জোন বা আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। এটা কি টিকার জন্য আসতে পারে। তো দেখো উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে মিলিত হয়। ঠিক আছে, আমরা আগের পাতায় পড়লাম যে আয়ন বায়ুগুলো কোথায় গিয়ে মিলিত হয়, নিরক্ষীয় অঞ্চলে গিয়ে, এবং সেই স্থানই হচ্ছে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ। এই অঞ্চলে আরেক নাম নিরক্ষীয় শান্ত বলয়, যেটা আমরা আগের পাতাতে আগের পার্ট 1-এ পড়েছিলাম। ডোলড্রামস বা নিরক্ষীয় শান্ত বলয় কি পড়েছিলাম নিশ্চয়ই, বুঝতে পারছো? লিখবে। ঠিক আছে, পৃথিবীর 3টি অংশ জুড়ে নিরক্ষীয় শান্ত বলয় অবস্থান করে। সবচেয়ে বড় অংশটি হচ্ছে ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত, আরেকটা রয়েছে আফ্রিকার পশ্চিম থেকে আটলান্টিক মহাসাগরে, আরেকটা রয়েছে দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রশান্ত মহাসাগর ওপর অংশটি হচ্ছে এর অবস্থান। ঠিক আছে, বোঝা গেল?
তাহলে নিরক্ষ শান্ত বলয় কতটা অঞ্চল জুড়ে রয়েছে? এইগুলো প্রশ্নতে আসবে না। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন এটাই যে ITCZ এর পুরো নাম কি, এটি কি? ক্লিয়ার? 2 নম্বরের জন্য আসবে। আর হ্যাঁ, তোমাদের পরীক্ষাটা কিন্তু এবার 50-এর মধ্যে হবে। পার্ট 1 পড়াতেও আমি বলেছি 50-এ পরীক্ষা। অনেকেই হয়তো আমার পুরোনো ভিডিওগুলো দেখছো, যেখানে আমি 30-এ বলেছি, সেটা কিন্তু 24 সালের কথা দেখে নেবে একবার। 24 সালে কিন্তু সেটা 30-এ ছিল, এখন 2025-এ সেটা দাঁড়িয়েছে 50-এ। ঠিক আছে, কিন্তু সিলেবাস পড়া মোটামুটি একই রকম রয়েছে, হয়তো একটু 19-20 করেছে, পড়া সবই একই। তাই যে বা যারা 24-এটা দেখছো তাতেও কোনো অসুবিধে নেই, যারা এই 25টা দেখছো তাতেও কোনো রকম কোনো অসুবিধে নেই। ঠিক আছে, বই তো একই রয়েছে, বই তো পাল্টায়নি, তাই না? তাই আমার চ্যানেলে যে বা যারা যে সালে ভিডিও দেখো না কেন, পড়া যদি সেম সাবজেক্ট হয় কোনো রকম কোনো অসুবিধে নেই, পড়তে পারো। দেখো পশ্চিমা বায়ুটা করবে বলছে, তাহলে নিয়ত বায়ু দ্বিতীয় পার্ট হচ্ছে পশ্চিমা বায়ু। আইন বায়ুটা আগের পাতায় পড়লে। পশ্চিমা বায়ু কাকে বলে এটা পড়বে। কর্কটীয় ও মকরী উচ্চচাপ বলয় থেকে যতক্ষণ সুমেরুবৃত্ত কুমেরুবৃত্ত প্রদেশ নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকেই বলে পশ্চিমা বায়ু। ছবিটা দেখতে পাচ্ছ, দেখো কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্তের দিকে ছুটছে, আর মকর উঁচু বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশের দিকে ছুটছে। অ্যারোটা দেখতে পাচ্ছ, এগুলো বায়ুর দিকে, মানে বায়ুর কথা বলছে এটা। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে পশ্চিমা বায়ু। কেন পশ্চিমা বায়ু? না, পশ্চিম দিক থেকে চলাচল করায় এই বায়ুর অপর নাম পশ্চিমা বায়ু, বা এই বায়ুর নাম হচ্ছে পশ্চিমা বায়ু। সাধারণত এই বায়ু আয়ন বায়ুর তুলনায় কিছুটা অনিয়মিত, মানে আয়ন বায়ু যতটা নিয়মিত একইভাবেই যাচ্ছে, কিন্তু এটা একটু অনিয়মিত, মানে সবসময় নিয়মিত হয় না। ঠিক আছে, তারপরে যেটুকু রয়েছে একবার জাস্ট রিডিং পড়ে নেবে তাহলেই হবে। আর হ্যাঁ, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা কিন্তু ভালো করে প্রত্যেকে প্র্যাকটিস করবে এখন থেকেই। ঠিক আছে, আমি কিন্তু বলে রাখছি। পশ্চিমা বায়ুর প্রবাহ পথে মহাদেশের পূর্ব ও মধ্য অংশে পৃথিবীর অধিকাংশ নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে। কেন? তাহলে পশ্চিমা বায়ুর এই যাতায়াতের ফলে পৃথিবীর বেশিরভাগ জায়গায় কিন্তু একটা নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে। সেটা কেন হয়েছে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে, খুব সহজভাবে দেওয়া রয়েছে, এটা তোমরা পড়ে নেবে, এটা আমি আর পড়ছি না। ঠিক আছে, আমি চাই না ভিডিওটা খুব লেন্দি হোক, যেটুকু তোমাদের পড়ার মতো হবে সেটা তোমরা পড়ে নিতে পারবে, যেটুকু বলা সেটা আমি বলে দিচ্ছি। এটা কিন্তু একটা প্রশ্ন, হ্যাঁ 2 নম্বর প্রশ্ন কিন্তু আসতে পারে, এটা কিন্তু করবে। ঠিক আছে, যেরকম এর আগের পাতায় পড়লাম যে কিভাবে অধিকাংশ জায়গায় মরুভূমি সৃষ্টি হচ্ছে, ঠিক সেভাবেই তোমাদের এটা দেখতে হবে যে কিভাবে নাতিশীতোষ্ণ তৃণভূমি এই সব অঞ্চলে সৃষ্টি হচ্ছে, কেনই বা হচ্ছে। ঠিক আছে, এরপর চলে আসে পশ্চিমা অনেকগুলো রূপ আছে, যেমন গর্জনশীল 40, ক্রোধোন্মত্ত 50, আর হচ্ছে তীক্ষ্ণ চিৎকারকারী 60। এগুলো কারো ব্যক্তির নাম নয়, কিন্তু এইগুলো হচ্ছে বায়ুর নাম। ঠিক আছে, পশ্চিমা বায়ুর এক একটা নাম, এক এক রূপী, ওই জন্য বলছে বহুরূপী পশ্চিমা। ঠিক আছে, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত এই বায়ুটার নাম হচ্ছে গর্জনশীল 40, যেটা কিন্তু 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর মানে প্রবাহিত হয়। ক্রোধোন্মত্ত 50 যেটা রয়েছে, এটা 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচন্ড গতিতে প্রবাহিত উন্মত্ত পশ্চিম বায়ু, সেটা হচ্ছে ক্রোধোন্মত্ত 50। আর তারপরে রয়েছে তীক্ষ্ণ চিৎকারকারী 60 বা স্ক্রিমিং 60। এই ইংলিশ নামগুলো মনে রাখবে, রোরিং 40, হাউলিং 50 আর স্ক্রিমিং 60। ওকে, এটা হচ্ছে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর তীক্ষ্ণ শব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু। বোঝা গেল? তাহলে এই যে 3টে নাম আমরা পড়লাম, এগুলো সবই কিন্তু পশ্চিমা বায়ু, ভুলে যেও না। ঠিক আছে, এরপরে যেটা রয়েছে পার্ট, সেটা হচ্ছে মেরু বায়ু। আমরা নিয়ত বায়ু 3 প্রকার পড়লাম, কি কি? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, আর পড়লাম মেরু বায়ু। এবার আমরা মেরু বায়ু সম্পর্কে জানবো। মেরু বায়ু কি? যেটা দুই মেরুতে হচ্ছে, এটাই তো বোঝা যাচ্ছে, তাই না? বলছে 2 গোলার্ধে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে শুষ্ক ও শীতল মেরু বায়ু মেরুবৃত্ত প্রদেশ নিম্নচাপ বলয় দিকে সারা বছর ধরে প্রবাহিত হচ্ছে। ঠিক, ছবিটা ফলো করো, এটা কিন্তু আবার ওপর থেকে নিচের দিকে। ঠিক আছে, এটাও তাই, দেখো নিচ থেকে এটা এই পর্যন্ত, মানে এখান থেকে এদিকে, এখান থেকে এদিকে, এইভাবে কিন্তু এটা প্রবাহিত হচ্ছে। এই বায়ুটার নাম হচ্ছে মেরু বায়ু। বোঝা গেল? এখানে তথ্য দেওয়া রয়েছে যে মেরু বায়ুর কারণেই কিন্তু 2 গোলার্ধে মেরুবৃত্তীয় অঞ্চলে মাঝে মাঝে তুষারঝড় হয়, যেমন রাশিয়ার সাইবেরিয়া। ঠিক আছে, তা তুষারঝড় হয় কি কারণে? এই মেরুবায়ুর কারণেই হচ্ছে। বোঝা গেল? করবে। এরপরে তার পরের পাতা চলে এসো বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন। বলছে জলবিষুব ও মহাবিষুবের দিন বায়ুচাপ বলয়গুলো নিজের অবস্থানে থাকে। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময় বায়ুচাপ বলয়গুলো 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত যথাক্রমে উত্তর দক্ষিণ দিকে সরে যায়। অর্থাৎ তোমরা ছোটবেলায়, অর্থাৎ ক্লাস 7-এই পড়েছো জলবিষুব আর মহাবিষুব কোন কোন দিনে হয়। যারা যারা জানো তারা কিন্তু অবশ্যই আমি কমেন্টে করবে মহাবিষুব কোন দিনে হয়, জলবিষুব কোন দিনে হয়। ঠিক আছে, সম্ভবত 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর। একবার মিলিয়ে নিও তো দিন, মানে ডেটগুলো ঠিক বললাম কিনা। 21শে মার্চ হচ্ছে মহাবিষুব আর 23শে সেপ্টেম্বর হয়তো জলবিষুব।
ঠিক আছে। তো এই দিনগুলো কিন্তু বায়ুচাপ বলয়গুলো নিজের অবস্থানই থাকে, কোনো চেঞ্জ হয় না। কিন্তু যখন সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের সময় হয় তখন বায়ুচাপ বলয়গুলো 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত তখন উত্তর ও দক্ষিণ দিকে সরে যায়। একেই বলা হয় বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন। 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট করবে। ঠিক আছে। কর্কট সংক্রান্তির দিন অর্থাৎ 21শে জুন ও মকর সংক্রান্তির দিন 22শে ডিসেম্বর সূর্যরশ্মি যথাক্রমে কর্কট রেখা ও মকর রেখা বা মকরক্রান্তি রেখা লম্বভাবে কিন্তু পড়ে, এটা তোমরা জানো। ঠিক আছে, এখানে আর কিছু করার নেই, শুধু এটাই ভালো করে মনে রাখবে বায়ুচাপ পরিবর্তন মানে বলয়ের অবস্থান পরিবর্তন বলতে কি বোঝো। ঠিক আছে, 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যেগুলো রয়েছে পাতাতে সেগুলো একবার জাস্ট রিডিং পড়ে নেবে, তাহলেই হবে। বেশি কিছু পড়ার দরকার নেই, যেটা যেটা পড়ার দরকার আছে সেটা তো পড়তেই হবে, তাই না? এর পরের পাতা চলে এসো সাময়িক বায়ু কি। সাময়িক কথাটার মানে কি? ক্ষণিকের, তাই না? কিছুটা অল্প সময় এরকম বোঝাচ্ছে। তো দেখো কি বলছে, বছরে একটা নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতের একটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত বায়ু হলো সাময়িক বায়ু। এই বায়ু এই বায়ু নিয়ত বায়ুর মতো সারা বছর ধরে নিয়মিত চলাচল করে না, হঠাৎ হঠাৎ কিছুক্ষণের জন্য। বুঝতে পেরেছো সাময়িক বায়ুটা কি আর কি? তো বলছে বছরে একটা নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন বা রাতের একটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত বায়ুকে বলা হচ্ছে সাময়িক বায়ু। বোঝা গেল? আচ্ছা, এরপর চলে এসো নিচে যেটা রয়েছে সমুদ্র বায়ু কি। বিকেলে সন্ধ্যের দিকে সমুদ্র বা নদীর ধারে আবহাওয়া বেশ আরামদায়ক। কে কে গেছো নদীর ধারে? কমেন্ট আমাকে জানাও। দেখবে নদীর ধারে গেলে আর বাড়ি আসতে ইচ্ছে করে না, কেন? এত সুন্দর ওখানে হাওয়া দেয়, যে হাওয়াটা এতটাই আরামদায়ক হয় যেন ওখানেই বসে থাকি। আমার তো বেশ ভালো লাগে নদীর পাড়ে বসে থাকতে। তোমাদের কার কার লাগে জানিও। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো যারা অনুভব করেছে না তারা ভালো বুঝতে পারবে। যারা এখনো এটা বোঝেনি বা যায়নি তারা অবশ্যই কিন্তু একবার নদীর ধারে এই হাওয়াটা একবার পাশে যেও, তাহলে বুঝতে পারবে হাওয়াটা কতটা আরামদায়ক। ঠিক আছে, এই সময় সমুদ্র থেকে স্থলভাগের দিকে ঠান্ডা বাতাস বয়। এই বাতাসকেই বলা হচ্ছে সমুদ্রবায়ু। বোঝা গেল সমুদ্রবায়ুটা কি? এবার দেখো তার ঠিক নিচেই রয়েছে সমুদ্রবায়ু ও স্থলবায়ু দুটো ছবি। ঠিক আছে, কোথাও উচ্চচাপ হচ্ছে নিম্নচাপ হচ্ছে, সুন্দর করে একটা অ্যারো দিয়ে দিয়ে বোঝাচ্ছে, এটা কিন্তু দেখতে পারো। তারপর নিচে আসো স্থলবায়ুটা কি। বলছে সূর্যাস্তের পর থেকে স্থলভাগের ওপরের বায়ু তাপ বিকিরণ করে রাতের দিকে বেশ শীতল হয়ে পড়ে, কিন্তু সমুদ্রের ওপরের বায়ু তখন স্থলভাগের তুলনায় বেশি উষ্ণ থাকে। স্থলভাগের ওপর বায়ুর উচ্চচাপ ও সমুদ্রের ওপর বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়, ফলে রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহিত হতে থাকে। এই বায়ুকেই বলা হয় স্থলবায়ু। বোঝা গেল? তাই স্থলবায়ু কাকে বলে, সমুদ্রবায়ু কাকে বলে দেখবে। ঠিক আছে, এই দুটোই প্রশ্ন এখানে। তার ঠিক নিচে চলে এসো মৌসুমী বৃষ্টি মানে বায়ুর সৃষ্টির কারণ কি। মৌসুমী বায়ুটা হচ্ছে আমাদের ভারতবর্ষের বায়ু বলতে পারো, তাই না? আমাদের এখানকার বায়ুটার নামই হচ্ছে মৌসুমী বায়ু বা মৌসুমী জলবায়ু, তাই তো? বলছে দৈনিক তাপমাত্রার পার্থক্যের কারণে যেমন সমুদ্র ও স্থলবায়ুর বায়ু সৃষ্টি হয়, তেমনি দুটো বিপরীত ঋতুতে স্থলভাগ ও জলভাগের বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যই হলো মৌসুমী বায়ুর সৃষ্টির কারণ। তাহলে এই স্থলভাগ মানে স্থলবায়ু এবং সমুদ্র বায়ু, এই দুটো বায়ুর বা মধ্যে সৃষ্টি যেমন হচ্ছে আর কি, তেমনি দুটো বিপরীত ঋতুতে স্থলভাগ ও জলভাগের বায়ুর যে উষ্ণতার চাপের যে পার্থক্য, এক এক সময় তো এক এক রকম হচ্ছে, তাই না? এক এক জায়গায় এক রকম হচ্ছে, যে পার্থক্যটা সেটাই হচ্ছে মৌসুমী বায়ুর সৃষ্টির কারণ। গ্রীষ্মকালকে দিন ও শীতকালকে রাত ধরলে এই দুই ঋতুর পার্থক্যের জন্যই মৌসুমী বায়ু প্রবাহিত হয়। বোঝা গেল? তাই এই বায়ুকে সমুদ্র বায়ু বা স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলা যায়। কাকে? এই মৌসুমী বায়ুকে। ঠিক আছে, তারপর হচ্ছে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুটা কি, জাস্ট একবার রিডিং পড়ে নেবে, এটা সেরকম ইম্পর্টেন্ট কিছু না, রিডিং পড়ে নেবে তাহলেই হবে। ঠিক আছে, যেটা গ্রীষ্মকালে যেই মৌসুমী বায়ু বয় তাকে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু বলবো, আর শীতকালে যেই মৌসুমী বায়ু বয় তাকে শীতকালীন মৌসুমী বায়ু বলবো, তাই তো? এরপর চলে আসো অ্যানাবেটিক বায়ু কি, ক্যাটাবেটিক বায়ু এবং স্থানীয় বায়ু, যেটা পরপর রয়েছে। ঠিক আছে, এইটা পড়তে হবে তোমাদের, অ্যানাবেটিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু। ঠিক আছে, এটা পড়বে অ্যানাবেটিক বায়ু, 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। তার নিচে রয়েছে স্থানীয় বায়ুটা কি, এটা দেখে নাও। এই দুটো জাস্ট একবার রিডিং পড়ে মনে রাখবে। ঠিক আছে, আর পাশে যদি পারো ছবিগুলো, এই ছবি দুটো যদি পারো একে প্র্যাকটিস করে রেখো, কারণ ভূগোলে ছবিটা কিন্তু অনেকটাই মাস্ট। ঠিক আছে, অ্যানাবেটিকটা একটু বলে দিই। বলছে দিনের বেলা সূর্যের তাপে পর্বতের ঢালের ওপরের বায়ু যে পরিমাণ উষ্ণ হয় অর্থাৎ গরম হয়, উপত্যকার মাঝের অংশে বায়ু ততটা উষ্ণ হয় না। ফলে ওই উষ্ণ ও হালকা বায়ু পর্বতের বরাবর নিচ থেকে ওপর দিকে উঠতে থাকে। এই বায়ু হলো উপত্যকা বরাবর আরেক নাম, বা উপত্যকা বায়ু বা আরেক নাম হচ্ছে অ্যানাবেটিক বায়ু। আর ঠিক তার উল্টোটাই হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। রাতের বেলা হবে, কোথায় হবে? রাত্রিবেলা। ঠিক আছে,
বোঝার কিছুই নেই, পার্থক্য হিসেবে আসতে পারে 2 নম্বর জন্য যে অ্যানাবেটিক বায়ু ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য কি, এইভাবেই গুছিয়ে লিখবে, হয়ে যাবে। স্থানীয় বায়ু কি দেখো, পৃথিবীর নানা অঞ্চলে বছরের বিভিন্ন সময়ে স্থানীয় বায়ু মানে স্থানীয় কারণে প্রবাহিত বায়ু হলো স্থানীয় বায়ু। যে অঞ্চল থেকে এই বায়ু প্রবাহিত হয় সেখানকার স্থানীয় ভাষার কোনো নামে এই বায়ু পরিচিত। ভারতের প্রবাহিত স্থানীয় বায়ু হলো লু। মনে রাখবে যে ভারতের 2টি স্থানীয় বায়ুর নাম লেখো, লু এবং আধি। ভূমধ্যসাগরের সন্নিহিত অঞ্চলে পৃথিবীর সবথেকে বেশি সংখ্যক স্থানীয় বায়ুর প্রবাহ ও প্রভাব দেখা যায়। তাহলে কোথায় দেখা যায়? ভূমধ্যসাগর সন্নিহিত অঞ্চলে, সেখানে বেশি এই বায়ুগুলো দেখা যায়। রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ুকে বলা হয় চিনুক, এগুলো পরীক্ষাতে শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট। আড্রিয়াটিক সাগরের উপকূলবর্তী অঞ্চলের শীতল বায়ুকে বলা হয় বোরো। সাহারা মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে বলা হয় সিরোক্কো। বোঝা গেল? তাহলে এক একটা জায়গার এক একটা বায়ুর এক একটা নাম রয়েছে, এটা কিন্তু মুখস্থ করে ফেলবে, ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট 1 নম্বরের জন্য। এর পরের পাতা যেটা রয়েছে আকস্মিক বায়ু, যেটা কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বড় প্রশ্নের জন্য আসবেই। এই আকস্মিক বায়ুর কারণেই কিন্তু ঘূর্ণবাত সৃষ্টি হয়। ঠিক আছে, বা সাইক্লোন যেটা আমরা বলি, আমাদের দেখবে খুব বড় বড় ঝড় হয়। এই এখন যে সিজনটা আমরা রয়েছি এই সিজনেই কিন্তু এই ঝড়গুলো হয়। হঠাৎ হঠাৎ করে দেখবে ঘূর্ণিঝড় চলে এসছে, মেঘ করেছে, ঝড় উঠে গেছে, তাই না, গাছপালা উপরে পড়ছে, এরকম। তো এইটা কিন্তু হচ্ছে আকস্মিক বায়ুর কারণে। দেখো পৃথিবী পৃষ্ঠের স্বল্প পরিসর স্থানে চাপের পার্থক্যের কারণে হঠাৎ করে, এই যে হঠাৎ করে বলছে আকস্মিকভাবে, অনিয়তভাবে প্রবাহিত বায়ুকে বলা হচ্ছে আকস্মিক বায়ু। বোঝা গেল? এই আকস্মিক বায়ুর কারণেই কিন্তু ঘূর্ণবাত সৃষ্টি হচ্ছে। দেখো কোনো অল্প পরিসর জায়গায় বায়ুর চাপ হঠাৎ কমে গেলে, বেড়ে গেলে না কিন্তু কমে গেলে কেন্দ্রে নিম্নচাপ তৈরি হয় এবং বাইরের দিকে তুলনামূলক উচ্চচাপ থাকে। এই অবস্থায় উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল গতিতে কুণ্ডলাকারে পাক খেতে থাকে। ঠিক এইরকম দেখবে খবরে বলে যে এই সাগরে ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে, জলের ঘূর্ণচাপ যখন ফেটে বেরোবে তখন মানে যে দিক দিয়ে যাবে, কলকাতার উপর দিয়ে গেলে কলকাতা তছনছ করতে করতে যাবে। এটা তোমরা নিশ্চয়ই শুনেছো, খবরে দেখেছো বা উপলব্ধিও করেছো হয়তো অনেকেই, যারা এই জিনিসটা বুঝতে পারছো নিশ্চয়ই। ঠিক আছে, এটা ঘূর্ণবাতে কতটা মানুষের ক্ষয়ক্ষতি হয় যেটা এই সিজনেই কিন্তু বেশি হয়। কেন হয় সেটা নিশ্চয়ই এখন বুঝতে পারছো। তো এই জিনিসগুলো হয়, ঠিক আছে, ওই নিম্নচাপ দিকে সব প্রবাহিত হয় বায়ুগুলো এবং কুণ্ডলাকারে পাক খেতে খেতে ছুটে আসে, একেই বলে ঘূর্ণবাত। বোঝা গেল? তাহলে ঘূর্ণবাত কি 2 নম্বর জন্য ইম্পর্টেন্ট, সঙ্গে যদি পারো ছবি। ওকে, তারপর কিভাবে বৃষ্টিপাত হচ্ছে একবার রিডিং করবে তাহলেই হবে। এই ঘূর্ণবাত সৃষ্টি হতে হতে আবার কি হয়, প্রতীপ ঘূর্ণবাত সৃষ্টি হয়, এটা পড়বে। বলছে কোনো জায়গার বায়ুর উষ্ণতা হঠাৎ করে কমে গেলে বায়ুর চাপ বেড়ে যায়, তখন কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাইরের দিকে থাকে নিম্নচাপ, ঠিক উল্টো অবস্থা। এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়, অর্থাৎ ঝড় সৃষ্টি হয় তখন। বোঝা গেল? নিম্নচাপের পর যেই উচ্চচাপ হবে তখন উল্টো অবস্থা হবে। যেহেতু এটি ঘূর্ণবাতের সম্পূর্ণ বিপরীত অবস্থা তাই এর নাম প্রতীপ ঘূর্ণপাত। ঠিক আছে, সাধারণত উচ্চ অক্ষাংশে এই প্রতীপ ঘূর্ণপাতের সৃষ্টি হয়। প্রতীপ ঘূর্ণপাতে বায়ুর গতিবেগ ঘূর্ণপাতের তুলনায় অনেকটাই কম থাকে। তবে প্রতীপ ঘূর্ণপাত সাধারণত মেঘমুক্ত শুষ্ক ও রোদ ঝলমলে আবহাওয়া নির্দেশ করে। বোঝা গেল? অর্থাৎ ঘূর্ণপাতের উল্টো অবস্থা, অর্থাৎ ঘূর্ণপাতের পুরো মানে বিপদের দিকটা পুরো কেটে যায় প্রতীপ ঘূর্ণপাতে। ঠিক আছে, তো এই পাতায় তোমাদের প্রশ্ন হবে একটাই, আকস্মিক বায়ু কাকে বলে, ঘূর্ণপাত কিভাবে সৃষ্টি হচ্ছে, আর প্রতীপ ঘূর্ণপাত কি। ঠিক আছে, বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তো তোমাদের এই পুরো চ্যাপ্টার চাপ বলয় ও বায়ু প্রবাহ এই পর্যন্তই শেষ হলো। এই পর্যন্ত আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকে কিন্তু এই পার্ট 2টা ভালো করে দেখো কিন্তু। ঠিক আছে, তো আজকের ভিডিও আমি তাহলে এখানেই শেষ করছি। একটু বড় হয়ে গেল কারণ চ্যাপ্টারটা এতটাই মানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বড় হতে বাধ্য। ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু কেউ স্কিপ না করে পুরোটাই দেখো, প্রত্যেকেরই সুবিধা হবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।